জি, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো গতকালকে আমরা একটা ইফতার মাহফিল দেখলাম। তো সেটা নিয়ে একটু কথা বলা দরকার মনে করলাম আর কি। আপনারা যদি গত কয়েক বছরের পর্যালোচনা করেন, বিশেষ করে আমাদের নতুন যে তলবি সভা হওয়ার পরে বোর্ড হওয়ার পর এই বোর্ডের কার্যক্রমকে বন্ধ করার জন্য বা বোর্ডের কার্যক্রমকে নষ্ট করার জন্য এই দালাল গোষ্ঠী যথেষ্ট চেষ্টা করেছিল। রফিকুল আমিনের দালাল গোষ্ঠীর কথা বলছি আর কি। যার প্রমাণ আমরা দেখেছি যে 2022 এবং 23 এই 2 বছরে আপনারা দেখবেন, প্রথমে 20 সালে তলবি সভা হওয়ার পরে 20 এবং 21 এই 2 বছর সরাসরি এই বোর্ডের বিরোধিতা শুরু করলো, এবং 21 সাল পর্যন্ত তারা বিরোধিতা করে যখন দেখলো যে আসলে আর হালে পানি পাচ্ছে না, দেন তখন এই বোর্ডের সাথে প্যারালালি প্রোগ্রাম শুরু করলো। আপনাদের মনে আছে নিশ্চয়ই 2022 সালে 23 সালের দিকে ওনাদেরকে আমরা ডেস্টিনি 2000 লিমিটেডের ব্যানারে প্রোগ্রাম করতে দেখেছি। তো এই 24 সালে এসে আমরা কি দেখলাম? এই 24 সালে এসে 2000 লিমিটেডের ব্যানারে কোনো প্রোগ্রাম করার সাহস কিন্তু এখন আর তারা করছে না। মানে এদের যা বোঝা হয়ে গেছে। ওই যে গতকালকের যে ইফতার মাহফিলের কথাটা এই জন্যই শুরুতে বললাম আর কি। গতকালের ইফতার মাহফিল কি করেছে? যে রফিকুল আমিনের জামিন সংক্রান্ত বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। তো দেখেন, আমি একটু কয়েকটা কথা একটু বলি, আমার ব্যক্তিগত মতামত, হয়তো বা আপনারাও একমত হবেন। দেখেন, ওই ইফতার মাহফিলে মানে নেতৃত্বের আসনে কাদেরকে বসাইছে এহসানুল হক সমাজি, ওই যে আমাদের যিনি আইনজীবী, আর আরেকজন যে ব্যারিস্টার কি যেন, উজ্জ্বল কুমার ভৌমিক না কি যেন। আচ্ছা, এই যে দুইজন ব্যক্তি, ওনারা তো আমাদের বেতনভুক্ত বা ওনারা তো আমাদের কাছ থেকে অর্থপ্রাপ্ত স্টাফ বলতে পারেন, লিগ্যালাইজ অ্যাক্টিভিটিসের স্টাফ। ওনারা কি আমাদের নেতা? মানে 45 লক্ষ মানুষ বা বিনিয়োগকারীদের লিডার কি এই এহসানুল হক সমাজি এবং ব্যারিস্টার ভৌমিক? ওনারা কি আমাদের লিডার নাকি? হ্যাঁ, ওনারা আমাদের আইনি বিষয়গুলো দেখছেন, ঠিক আছে। তো ওনারা তো আমাদের লিডার না। কিন্তু দেখেন, কালকের ইফতার মাহফিলে কি দেখা গেল? যে ওই যে ছাগলগুলা, ওই যে রফিকুল আমিনের যে বেকুব দালাল যেগুলো আছে, এগুলো সব একসাথে বসছে পাশে, আর লিডার হিসেবে বসাইছে হলো ওই যে ওই দুই আইনজীবীকে। ওনারা আমাদের লিডার? কত বড় বেকুব দেখেন। আর এই যে কাগজে কলমে মালিক আরেকজন যে আছে সিরাজুম মনির, এটা আরেকটা বেকুব, আরেকটা বলদ। ন্যূনতম কর্পোরেট জ্ঞান নাই, কর্পোরেট রেসপন্সিবিলিটি জানা নাই। সে তো কাগজে কলমে ডেস্টিনি 2000 লিমিটেডের মালিক এবং কাগজে কলমে বর্তমান পরিচালনা পর্ষদের একজন পরিচালক, এই সিরাজুম মনির। অথচ উনি কালকের ইফতার মাহফিলে কোথায় বসছে? ওই নেতৃত্বের আসনে দুই আইনজীবীকে বসায় উনি পাশে বসছে। এই বলদ তো নিজের সম্মান, নিজের ইজ্জত, নিজের অবস্থানটাও তো ধরে রাখতে পারে না। তার ওজন কতটুকু সেটাই তো বোঝে না এই গাধা। কালকের এই ইফতার মাহফিলে যদি নেতৃত্বের আসনে সিরাজুম মনির বসতো, তাও একটা মানানসই বিষয় ছিল যে হ্যাঁ, উনি আমাদের কোম্পানির কাগজে কলমে একজন মালিকও বটে এবং কাগজে কলমে আমাদের বর্তমান বোর্ডের একজন পরিচালকও বটে। উনি যদি নেতৃত্বের আসনে বসতো, তাও একটা মানানসই ছিল। কিন্তু উনি সাইডে বসছে, নিজের মানে যোগ্যতা কতটুকু সেটাই তো বোঝে না এই বলদ। মেজাজ খারাপ হয়। এইগুলা নাকি আমাদের নেতা? এইগুলা নাকি এতদিন ডাবল ডায়মন্ড, ট্রিপল ডায়মন্ড, আবার বর্তমান বোর্ডের নাকি পরিচালক? নিজের যোগ্যতা বোঝে না।
তো যাই হোক, তো দেখেন মানে ওই আইনজীবী দুজনকে লিডার বানিয়ে এই বলদগুলা বসছে হলো দুই পাশে, ইফতার মাহফিল করছে। আবার গুরুত্বপূর্ণ আলোচনা, মানে রফিকুল আমিনের জামিন সংক্রান্ত গুরুত্বপূর্ণ আলোচনা হয়ে গেছে। আর এই সিরাজুম মুনির মানে এত বড় নন কর্পোরেট এবং এত বড় অথর্ব, সে কাগজে কলমে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত বোর্ডের নেতৃত্ব মানে না, কিন্তু ওই দুই আইনজীবীর নেতৃত্বে বসে ইফতার করতে তার ভাল লাগে। এই হইতেছে আমাগো সিরাজুম মুনির। এই কারণেই তার ওই যে মানুষ সিরামুনির বলে আর কি। নিজের ইমেজ, নিজের কোয়ালিটি এবং নিজের ব্যক্তিত্ব ধরে রাখতে পারে না। রাখবে কিভাবে? মাথায় তো ওইগুলোর ঘিলু নাই, বেকুব। যাই হোক, আরেকটা সিগনিফিকেন্ট বিষয় কালকে দেখলাম, আমাদের ওই যে আরেক লিটার, ওই যে শহীদ সাহেব, আমাদের ইঞ্জিনিয়ার শহীদ সাহেবরাও তো কালকে দেখলাম না ইফতার মাহফিলে। ঘটনা কি? ডাল মে তো কুছ কালা হ্যাঁ আর সাদা হ্যাঁ। হ্যাঁ, দেখি নাই কিন্তু কালকে ইফতার মাহফিলে ওনাদের, মানে শহীদ সাহেবকেও দেখা গেল না। বেসিক্যালি যখন কারো নিয়ত খারাপ থাকে, যখন কারো ইন্টেনশন বাটপারির ইন্টেনশন থাকে, তখন আসলে তাদের এরকমই হয়। অনেক হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা লেকিন কুছ নেই করেঙ্গা, এদের এরকমই হয়। যাদের নিয়ত সাফ, তাদের অনেক জটিলতা থাকলেও অনেক কিছুর ভিতর দিয়েও তারা কিন্তু আগায় যেতে পারে। আর যাদের মনের ভিতরে ময়লা ভরা, কূটনীতি ভরা, ষড়যন্ত্র ভরা, নোংরামি ভরা, এরা যত যে কিছুই করুক না কেন, এদের ভিতরে ঝামেলা লাগবেই। এনিওয়ে, যাই হোক, আপনারা কামড়াকামড়ি বাদ দিয়ে এখন এক হয়ে রফিকুল আমিনের ঈদের আগে জামিন টামিন দিয়ে তারা বের করে নিয়ে আসেন আর কি। ধান্দাপাতি তাহলে আরও ভালো হবে। তো কালকের ইফতার মাহফিলের যে ব্যাপারটা, যেটা এটা আমি ব্যক্তিগতভাবে আসলে আমার খুব মানে বাজে একটা অনুভূতি হয়েছে, যে আমাদের টাকায় যারা আইন পরিচালনা করে তাদেরকে লিডারের আসনে বসাইয়া আমাদের মালিক পক্ষের একজন পাশে বসছে। বাকি যেগুলো আছে এগুলো তো বেকুব, এগুলো তো আর মালিক না। এগুলো না হয় বসছে, ঠিক আছে, সিরাজুম মুনির তো একজন মালিক, সে বসছে পাশে। এবং কালকের ইফতারের আয়োজন যেটা হলো, ফিন্যান্স করেছে কে? আমি যদি ভুল করে না থাকি, ফিন্যান্স তো আমাদের ডিস্ট্রিবিউটর থেকে যে টাকা উঠেছে বা এই যে যারা ছিল তারাই তো ফিন্যান্স করেছে। ওই আইনজীবী দুজন তো আর ফিন্যান্স করে নাই। তাহলে আইনজীবীদেরকে লিডার হিসেবে বসানোর মানেটা কি? বেকুব এক একটা। যাই হোক, তারা রফিকুল আমিনের জামিন টামিন নিয়ে কাজ করতেছে, আমরা আমাদের কোম্পানির বিষয়গুলো নিয়ে কাজ করি। তো গত শনিবারেও কিন্তু আমাদের বিজনেস ডেভেলপমেন্ট যেই সাব কমিটি, তাদের মিটিং হয়েছে এবং আরও অনেকগুলো কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে উদ্যোগ নেওয়া হচ্ছে। বিস্তারিত অনেকগুলো বিষয় আসলে সঙ্গত কারণে পাবলিকলি বলা যায় না। আপনারা অনেক সময় অনেকেই আপডেট চান, অনেকেই অনেক কিছু বলেন যে আপডেট কি। আসলে দেখেন, এই যে এই মুহূর্তে আমি যে কোম্পানি কেন্দ্রিক কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করতে বসছি, এটাই তো আপডেট। আমাদের গত শনিবারে যে একটা মিটিং গেল, এটাই তো আপডেট। এবং আপডেট তো দেখতেই পাচ্ছেন। ইন ডিটেল অনেকগুলো বিষয় আছে যেগুলো প্রাতিষ্ঠানিক কিছু অব্লিগেশনের কারণে অন এয়ারে আসলে বলা যায় না। আশা করি বিষয়গুলো আপনারা বুঝবেন। আর তার উপরে যে রফিকুল আমিনের যে দালাল গোষ্ঠী আছে, এগুলোর চক্রান্ত তো চলছেই। তো এই কারণে পাবলিকলি অনেক কিছু না বলে কাজ করতে হয়, যাতে তারা বাধার সৃষ্টি করতে না পারে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন বিষয়টুকু। এনিওয়ে, গত লাইভটায় আমরা আমাদের ঢাকা বিভাগীয় সম্পদগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আমরা এই ব্যাপারটা নিয়ে আজকেও আলোচনা করব একটু, কারণ আমাদের সম্পদগুলো যদি রক্ষণাবেক্ষণ করা না যায় বা আমাদের সম্পদগুলো যদি রক্ষা করা না যায়, তাহলে আমাদের বিনিয়োগের টাকা ফেরতের আশা কিন্তু দুরাশায় পরিণত হবে। অতএব আমাদের সম্পদ রক্ষাটাই হলো এই মুহূর্তে অত্যন্ত জরুরি একটা কাজ। রফিকুল আমিনের জামিন এই মুহূর্তে আমাদের জন্য যতটুকু গুরুত্বপূর্ণ, তারও চেয়ে আরও অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো সম্পদগুলো কিভাবে রক্ষা করা যায় সেটা। যেমন ধরেন, যখন এই বোর্ড হয়নি, বোর্ড হওয়ার আগে আমাদের সম্পদগুলো রক্ষা করেছে কে? রফিকুল আমিন না, উনি তো জেলে ছিল। বাইরে থেকে এগুলো মনিটরিং করেছে যেই বিনিয়োগকারীদের যে সংগঠনগুলো ছিল, সেই সংগঠন
এ যারা ছিলেন তারা। তার মানে 12 সালের পর থেকে রফিকুল আমিন জেলে থাকলেও আমাদের সম্পদগুলো রক্ষা করেছে যেই বিনিয়োগকারীদের সংগঠনগুলো ছিল, সেই সংগঠনগুলো। আর এখন রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতিপ্রাপ্ত যে বোর্ড হয়ে গেছে, যেহেতু কাগজে কলমে এখন ভ্যালিড একটা অথরিটি এই পরিচালনা পর্ষদ, লিগালাইজ অ্যাক্টিভিটিস এবং সমস্ত কিছু করার এখতিয়ার তাদের আছে। অতএব এখন এই সম্পত্তিগুলোর দেখাশোনা বা অন্যান্য যা যা আছে এই কাজগুলো করবে হলো এখন এই পরিচালনা পর্ষদ। এখানে অনেকের আমাদের একটা ভুল ধারণা আছে, অনেকেই আমরা এটা ভাবছি যে 2000 লিমিটেডের পরিচালনা পর্ষদ মাল্টিপারপাসের সম্পত্তি দেখভাল করবে কিভাবে, ট্রি প্ল্যান্টেশনের সম্পত্তি দেখভাল করবে কিভাবে, এই ব্যাপারে আমাদের অনেকের একটা ভ্রান্ত ধারণা আছে। এই ধারণাটা একটু ক্লিয়ার হওয়াটা জরুরি। তার আগে এই ধারণাটা ক্লিয়ার হওয়ার জন্য আমি একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। যেমন দেখেন, আমাদের যে মালিক পক্ষের একজন আলহাজ মোহাম্মদ হোসেন, উনি কিন্তু কাগজে কলমে ট্রি প্ল্যান্টেশনের কোনো অফিসিয়াল অথরিটি ছিলেন না, কিন্তু তারপরেও ওনার ট্রি প্ল্যান্টেশনের মামলা ওনার নামে হয়েছে। কেন? কারণ বেসিক্যালি ডেস্টিনির মামলাটা 2000 লিমিটেডের যেই 49 জন শেয়ার হোল্ডার, এই ওনাদের উপর ভিত্তি করে মামলাটা করা হয়েছে। মানে কে ট্রি প্ল্যান্টেশনে আছে, কে মাল্টিপারপাসে আছে, কে অমুক জায়গায় আছে, কে চমুক জায়গায় আছে, আসলে আইনগত ক্ষেত্রে এটা দেখা হয়নি। দেখা হয়েছে 2000 লিমিটেডের মালিক পক্ষে কারা কারা আছেন তাদেরকে। আর এই সকল কারণেই মামলাটা হয়েছে 2000 লিমিটেডকে কেন্দ্র করে, যদিও 2000 লিমিটেড কোম্পানির নামে কোনো মামলা নাই। তো ঠিক একই রকমভাবে আদালত কর্তৃক স্বীকৃত যে বোর্ড, এই বোর্ডের এখতিয়ারও এই কারণেই ডেস্টিনি রিলেটেড যে কোনো ইস্যুতে, মাল্টিপারপাসের সম্পত্তি বলেন, ট্রি প্ল্যান্টেশনের সম্পত্তি বলেন, হোয়াট এভার ইট ইজ, মানে রাষ্ট্রীয়ভাবে এই বোর্ড করেই দেওয়া হয়েছে 45 লক্ষ বিনিয়োগকারীর স্বার্থ সংরক্ষণের জন্য। তো 45 লক্ষ বিনিয়োগকারীর স্বার্থ সংরক্ষণের জন্য যে বোর্ড, তারা যদি শুধু 2000 লিমিটেডেই সীমাবদ্ধ থাকে, তাহলে মাল্টিপারপাসের স্বার্থ কে দেখবে? ট্রি প্ল্যান্টেশনের স্বার্থ কে দেখবে ভাইয়া? এই ব্যাপারে অনেকেরই এক ধরনের ভ্রান্ত ধারণা আছে। এই ধারণা থেকে আমি মনে করি আমাদের বের হয়ে আসা উচিত। আর এই কারণেই পরিচালনা পর্ষদের বর্তমান যেই সেট আপ, এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভালো লাগলেও গুরুত্বপূর্ণ, ভালো না লাগলেও গুরুত্বপূর্ণ। এই পরিচালনা পর্ষদের সিরাজুম মুনির যদি সঠিকভাবে প্রতিষ্ঠানের পক্ষে কাজ করে, তাহলে তার সাথে তো আমাদের ব্যক্তিগত কোনো শত্রুতা নাই, সমস্যা নাই তো। মানে আমাদের কারোর সাথে কোনো ব্যক্তিগত শত্রুতাও নাই, কারোর সাথে কোনো পিতলা খাতিরও নাই। তাহলে আমাদের সম্পর্ক কি? আমাদের সম্পর্ক আমাদের স্বার্থ সংরক্ষণ, আমাদের সম্পর্ক আমাদের বিনিয়োগের টাকার নিরাপত্তা, দ্যাটস ইট। ওয়েল, তো আমি সম্পত্তিগুলো সম্পর্কে আবার একটু ধারণা দিচ্ছি। এই বিষয়গুলো সম্পর্কে যেহেতু আমাদের ঢাকা বিভাগীয় সম্পদ রক্ষা কমিটি পরিচালনা পর্ষদের পক্ষ থেকে হয়েছে, ওনাদের কাছে আমরা বিনিয়োগকারী হিসেবে আবেদন করব যে এই সম্পত্তিগুলোর ব্যাপারে আপনারা দ্রুত উদ্যোগ নেন, কারণ এগুলো আমাদের টাকায় কেনা সম্পদ, এবং এই সম্পদগুলো যদি আমরা রক্ষা করতে না পারি তাহলে আমাদের বিনিয়োগের টাকা ফেরতের সম্ভাবনা কিন্তু আরও কমে যাবে। তো আমি সম্পদগুলো সম্পর্কে আবার একটু ধারণা দিচ্ছি। সবাই কম বেশি আমরা জানি, আবারও একটু বলছি। গাজীপুরের টঙ্গীতে ডেস্টিনি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের জন্য 9.5 একর জায়গা, এটা আমরা জানি। রাজধানীর ফার্মগেটে আনন্দছন্দ সিনেমা হলের 2টি সরঞ্জাম সহ 31.50% জমি, এটাও আমরা জানি। তো এই দেখেন, ছন্দ আনন্দের কোনো আপডেট আছে কি এই বিষয়গুলো সম্পর্কে? ঢাকার এটা তো হাতের কাছেই, এই বিষয়গুলো সম্পর্কে আসলে প্রাতিষ্ঠানিকভাবে কি অবস্থা হচ্ছে এগুলো তো আমরা জানতেই পারি। সমর চক্রবর্তী লিখেছেন, নতুন বোর্ডের গত মিটিংয়ের সর্বশেষ খবর জানান প্লিজ। অ্যাকচুয়ালি এটা শুরুতে আমি বলেছি যে আসলে প্রাতিষ্ঠানিক কার্যক্রমকে সঠিকভাবে পরিচালনার স্বার্থে অনেক সময় ইন ডিটেল অনেক কিছু অনিয়ারে আসলে আমাদের পক্ষে বলাটা সম্ভব হয় না। এগুলো সময় অনুসারেই আপনারা জেনে নিতে পারবেন। এই যে এই মুহূর্তে আপডেট বা সর্বশেষ বিষয় যেগুলো, সেগুলো তো অনিয়ারে দেখতেই পাচ্ছেন, প্রোগ্রাম হচ্ছে, মিটিং হচ্ছে, এগুলোই আপডেট। আর বিস্তারিত যতটুকু বলার অতটুকু তো আমরা বলছি। যাই হোক, মিরপুরে আমাদের যে জায়গা আছে ডেস্টিনি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের জন্য, এটা 105 শতক জায়গা ঢাকার মিরপুরে, এটার কী অবস্থা? মহাখালীতে আমাদের যে বৈশাখী টেলিভিশন, সেটার কী অবস্থা? তারপর
কেরানীগঞ্জে সিলভার টাউনের জন্য 4183 শতক। তারপরে রাজধানীর কাকরাইলে ডায়মন্ড বিল্ডার্সের 175 শতক। ঢাকার সাভারে সাসকো প্রপার্টিজের পক্ষে 2383 শতক। রাজবাড়িতে নেহাজ জুট মিল 1635 শতক। গাজীপুরে মশলা ফ্যাক্টরির জন্য 202 শতক। তারপর বাড়িধারার যে ব্লকে 7 শতক জমির উপর 6তলা ভবন, যেটা বেস্টায়ারের জন্য কিনা হয়েছিল, সেটারই বা কী খবর। তারপরে প্রিন্টিং প্রেসের একটা কথা তো আপনাদেরকে আমি বলেছিলামই, যে আসলে আমাদের মানে পাগলে পাইছিল যে কোটি টাকার মেশিনারিজ কিনছি আমরা, কিনা ভাড়া করা একটা জায়গাতে মেশিনারিজ সেট আপ করছি। তেজগাঁওয়ের যে জায়গাটা ফ্যাক্টরি প্রিন্টিং প্রেসের, এটা কিন্তু ভাড়া করা জায়গা ছিল। তো ভাড়ার সময় শেষ হয়ে যাওয়াতে মালিক আর ভাড়া দিতে চায়নি, রিনিউ করেনি, যার কারণে সম্পত্তিগুলো মানে ওই যে মেশিনারিজগুলো আমাদেরকে খুলে সরায় নিতে হয়েছে। তো কোটি টাকার সম্পদ এটা ভাড়া জায়গায় সেট না করে নিজের জায়গায় সেট করলে কী সমস্যা ছিল? তাহলে তো আর ক্ষতি হইতো না। তার মানে প্রিন্টিং প্রেস এর জন্য তেজগাঁওয়ে প্রিন্টিং প্রেসের যেটা, সেই প্রিন্টিং প্রেসের কিন্তু অবস্থা কিন্তু মানে কি অবস্থায় বুঝছে, মানে প্রিন্টিং প্রেসের বিষয় শেষ। এখন প্রিন্টিং প্রেসের জায়গা তো ভাড়া ছিল, সেটা তো নাই। আর সম্পদ যে মেশিনারি যেগুলো ছিল খুলে নিয়ে যাওয়া হয়েছে, টঙ্গীর গোডাউনে রাখা হয়েছে, ওইটার কী অবস্থা কে জানে। তার মানে এই যে প্রিন্টিং প্রেসের পিছনে যে ইনভেস্ট করা হয়েছিল, অল ইন ভেইন, দ্যাট ইজ রং ইনভেস্টমেন্ট। তারপরে দেখেন বাংলা মোটরে নাসির ট্রেড সেন্টারে 5000 বর্গ ফুটের যে অফিস স্পেস, এটাও আমি গত লাইভে বলেছিলাম যে অফিস স্পেসটা হলো আমাদের কেনা হলো যে ফ্লোর, সেই ফ্লোরে ডেকোরেশন না করে ভাড়া ফ্লোরের গ্রুপের ডেস্টিনি গ্রুপের হেড অফিস করা হয়েছিল। এখন ভাড়া ফ্লোর যেটা ছিল সেখান থেকে তো সব কিছু খুলে নিয়ে ডেকোরেশন সব শেষ, এখন এই অফিস তো নাই। আর আমাদের কেনা ফ্লোরের কী অবস্থা কে জানে। তার মানে ডেস্টিনি হেড অফিসটা যদি নিজস্ব ফ্লোরের ডেকোরেশন করা হতো, তাহলে অফিসটা তো এখনও থাকতো। তো এবার আপনারাই বিবেচনা করেন, এগুলো কি রাইট ইনভেস্টমেন্ট ছিল নাকি রং ইনভেস্টমেন্ট ছিল। সবাই খালি মানে আবেগে চলেন। ওয়েল, কাকরাইলে রাজমণি ইশাকার পাশে 28 শতক জমি, যেটা ওই যেটা তো বললামই যে রোজা প্রপার্টিসের সাইনবোর্ড লাগানো, এটারই বা কী অবস্থা। তারপর গোপীবাগে 9 শতক জায়গার উপরে যেই প্রিন্টিং প্রেস আমাদের আরেকটা, সেটারই বা কী অবস্থা। পল্টনের বাইতুল মোকাররমের উত্তর গেটে ওই যে 24 শতক জমি, যেটা আমি বলেছিলাম যে এটা বেসিক্যালি ছিল আপনার যুবকের, পরবর্তীতে ওইটা ডেস্টিনির পক্ষে কিনে নেওয়া হয়েছিল, যে টেলিবার্তা আর কি, ওই যে টেলিফোন মানে মোবাইল সেবার একটা চিন্তাভাবনা ছিল না, টেলিবার্তা, ওইটার মানে সেট আপ আর কি। এবং ওইখানে 1তলা বা 2তলা পর্যন্ত তোলা হওয়ার পরে মামলাজনিত কারণে ওইটা আর কন্টিনিউ হয় নাই। মানে যুবকের পক্ষে এই জায়গাটা কিনে 2তলা পর্যন্ত, মনে কর আপনারা চিনবেন এই যে বাইতুল মোকাররম উত্তর গেটে যে ফলটল বিক্রি করে, যে ওইটার পাশেই দেখবেন যে একটা ভবন 2তলা পর্যন্ত করার পরে আর করা হয়নি। মানে এটা যুবকের সম্পদ, যুবক কিনেছিল, পরবর্তীতে 2তলা পর্যন্ত হওয়ার পরে আর কিনা হয়নি। ওই টেলিবার্তাটাই আমরা কিনে নিয়েছিলাম আর কি। তো এটাও তো এখন কী অবস্থায় আছে কে জানে। তাহলে এটা কি রাইট ইনভেস্টমেন্ট? এগুলো কি রাইট ইনভেস্টমেন্ট? ওয়েল, তারপর কেরানীগঞ্জে 1690 শতক জায়গা। তারপর কেরানীগঞ্জের মাওয়া রোডে 2200 শতক জায়গা। মাওয়া রোডে আরও একটা জায়গায় 93 শতক জায়গা। কাকরাইলের সাহারা টাওয়ারে 6টা ফ্লোর। আলিস সেন্টারে 3টা ফ্লোর। তারপরে 33 পুরানা পল্টনে ডেস্টিনি ভবন নির্মাণ করার জন্য 16 শতক। মাহতাব সেন্টারের দ্বিতীয় তৃতীয় এই যে ফ্লোরগুলো, এগুলোর কী অবস্থা। তারপরে আপনার মুন্সিগঞ্জের গজারিয়ায় 59 শতক। এই যে তারপরে বিজয়নগরে 101 শতক যে জায়গা, যেটা ওই যে ফার্সের এখন ভবন করা হচ্ছে, ফার্স ডেভেলপার্স তারা মনে হয় ভবন তুলছে এখন। তারপরে ধানমন্ডির 32 নম্বর রোডের 673 নম্বর বাড়ি, যেখানে 3740 বর্গ ফুটের একটা ফ্ল্যাট কেনা হয়েছে, সেটারই বা কী অবস্থা। মুন্সিগঞ্জের সিরাজদি খানে 628 শতক জায়গা ডেস্টিনি ডেভেলপার্সের নামে। তারপরে রাজধানীর মোহাম্মদপুরে 16/1 মোহাম্মদপুর, এখানে 20 শতক জমি,
এটারই বা কী অবস্থা? বাড্ডার সাঁতারকুলে যে ৭২ শতক জায়গা কেনা হয়েছে সেটারই কী অবস্থা? আশুলিয়ায় ১৭ শতক জায়গা কেনা হয়েছে এবং সাভারের সিবিএইচ হ্যাচারি, এটা ৩.২৭ একর জায়গা কেনা হয়েছে এবং আরও একটি জায়গায় সাভারে ২.১ একর জায়গা কেনা হয়েছে। তাহলে এই যে দেখেন এত 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 সম্পদ ঢাকা বিভাগেই শুধু। আস্তে আস্তে আমরা অন্যান্য বিভাগের সম্পদগুলো নিয়ে আলোচনা করব। তো ঢাকা বিভাগটা নিয়ে আমরা আলোচনা করছি এই জন্য, যেহেতু আমাদের পরিচালনা পর্ষদের পক্ষ থেকে ঢাকা বিভাগীয় সম্পদ রক্ষা কমিটি হয়েছে, এই কারণে আলোচনা করা। তো আমি বর্তমান ঢাকা বিভাগীয় সম্পদ রক্ষা কমিটির কাছে বিনিয়োগকারী হিসেবে বিনীতভাবে আবেদন করছি যে আমাদের এই সম্পদগুলো দ্রুত রক্ষণাবেক্ষণের জন্য যা যা উদ্যোগ নেওয়া দরকার আপনারা উদ্যোগ নেন। বিনিয়োগকারী হিসেবে অবশ্যই আমরা আপনাদের সাথেই আছি। আর আমাদের ২০০০ লিমিটেডের কার্যক্রমটাকে আরও গতিশীল করার জন্য আপনারা আরও ভূমিকা নেন। মানে ব্যবসা শুরু করতে আরও সময় লাগবে, কিন্তু দালিলিক যে কাজগুলো, দাপ্তরিক যে কাজগুলো, এগুলো গুছিয়ে নিয়ে আসতে সময় লাগবে, এটা আমরাও জানি, আপনারা আপনাদের কাজ করে যান ইনশাল্লাহ। আর বিশেষ করে আমাদের সম্পত্তিগুলোকে রক্ষার দিকে একটু জোর মনোযোগ যদি আমরা সবাই নেই, আমি মনে করি ওইটাই আমাদের স্বার্থ সংরক্ষণের প্রথম ধাপ হবে। মানে আমাদের স্বার্থ সংরক্ষণের প্রথম ধাপ এই সম্পদ রক্ষা। কেন? কারণ এই সম্পদগুলো টিকে থাকলেই আমরা আমাদের বিনিয়োগটাকে ফেরত পাওয়ার একটা আশা করতে পারি। তো আশা করি সবাই বিষয়গুলো বুঝতে পেরেছেন। বিনিয়োগকারী হিসেবে আমাদের এই ব্যাপারগুলোতে সচেতন থাকা উচিত। আর অন্যান্য যারা যারা যেভাবেই কাজ করছেন না কেন, তাদেরকে কাজ করতে দেন, তারা তাদের মতো করে কাজ করুক, আমরা আমাদের মতো করে কাজ করে যাই। দালাল গোষ্ঠীর কাজকর্মগুলো শুধু মনিটরিংয়ে রাখেন, ফোকাসে রাখেন, এবং তারা কী ধরনের বেকুব, এগুলো তো নিজের বিবেক খাটালেই বুঝতে পারবেন যে আসলে কেমন বেকুব। আর আমাদের আলিস সেন্টার কেন্দ্রিক যেই বিনিয়োগকারীদের যে সংগঠন, ডেস্টিনি সেন্ট্রাল পিএইচডি ফোরাম, ডেস্টিনি এক্সিকিউটিভ ফোরাম এবং ডেস্টিনি ডিস্ট্রিবিউটর ফোরামের দায়িত্বশীলদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের কাছেও আমরা বিনিয়োগকারী হিসেবে বিনীতভাবে আমরা অনুরোধ করছি যে আপনাদের সাংগঠনিক কার্যক্রমটাকে গতিশীল করার লক্ষ্যে যা যা উদ্যোগ নেওয়া দরকার আপনারা উদ্যোগ নেন, এবং বিনিয়োগকারী হিসেবে আমাদের যদি কোনো সহযোগিতা আপনাদের প্রয়োজন হয় অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা আপনাদের সাথেই আছি। তো আজকে এই পর্যন্তই। নেক্সট লাইভে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আমরা ধারাবাহিকভাবে সম্পত্তিগুলো নিয়েও কিছু কাজ করছি। বিশেষ করে আমাদের সম্পত্তিগুলো রক্ষণাবেক্ষণ বা সম্পত্তিগুলো রক্ষা করাটা এই মুহূর্তে আমাদের প্রধানতম কাজ হওয়া উচিত, এবং সেই লক্ষ্যেই আমাদের পরিচালনা পর্ষদ কাজ করছে বলে আমি মনে করি। আর এই ধারাবাহিকতা রক্ষা করতে পারলে পরবর্তীতে ট্রেড লাইসেন্স, তারপরে অন্যান্য কাজ, ব্যবসা, মার্কেটিং প্ল্যান সবই ইনশাল্লাহ হবে। কিন্তু প্রথম কাজ হলো সম্পদগুলো রক্ষা করে আগে আমাদের অর্থনৈতিক যেই অবস্থানটাকে বা আমাদের যে বিনিয়োগ, সেই বিনিয়োগটাকে সুরক্ষিত করা আমি মনে করি আমাদের প্রথম কাজ, এবং পরিচালনা পর্ষদ আশা করি সেই কাজটি করছে, এবং আমরা ওনাদের উপর ভরসা রাখতে চাই, ভরসা করতে চাই। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।